তুমি দেখবে বাংলাদেশের টন দোকান থেকে শুরু করে অফিসের সর্বোচ্চ চেয়ার পর্যন্ত একটাই গল্প, পলিটিক্স, তাই না? আর কিছু আছে? স্কিল আছে? দেশকে নিয়ে ভাবার কিছু আছে? ক্রিয়েটিভিটি কোনো কিছু আছে? ড্রোন আছে? মিসাইল আছে? কিচ্ছু নাই, শুধু চেতনা আর পলিটিক্স। আমি চীন গেছি, আমি চীনে গিয়ে কোনো প্রেসিডেন্ট, পলিটিশিয়ান কারো কোনো পোস্টার দেখি নাই। 9 দিন ছিলাম, একটা পোস্টার আমি দেখি নাই, একটা মিছিল মিটিং কিচ্ছু দেখি নাই, সারাক্ষণ কাজ। পৃথিবীর 193টা দেশ পৃথিবীতে লিস্টেড, ইউনাইটেড নেশনস অধিভুক্ত দেশের সংখ্যা কত? 193। এর মধ্যে 29টা দেশ, পৃথিবীতে শুধুমাত্র 29টা দেশ আছে যাদের জনসংখ্যা 5 কোটির উপরে। 193টার মধ্যে কয়টা দেশ আছে? 29টা দেশ যাদের জনসংখ্যা 5 কোটির উপরে। এর মধ্যে ইউরোপের 39টা দেশ আছে যাদের জনসংখ্যা 5 কোটির নিচে। 166টা দেশ যাদের জনসংখ্যা 5 কোটির কম। আর আমাদের তরুণ সংখ্যা কত জানো? মানে তোমার মতো আমার মতো সংখ্যা কত জানো? 5.5 কোটি। তাহলে যে ইউরোপে 39টা দেশের ইন্ডিভিজুয়াল যে জনসংখ্যা, তার চেয়ে আমার দেশে শুধু তরুণ সংখ্যা বেশি। এরপরেও আমরা কখনো লুক্সেমবার্গ হইতে পারি না, এরপরে আমরা কখনো আইসল্যান্ড হইতে পারি না। আমরা 1971 সালে স্বাধীনতা পাইছি, আমাদের ঠিক 6 বছর আগে সিঙ্গাপুর স্বাধীনতা পাইছে। তাদের জনসংখ্যা অনেক কম, তারা আমাদের একটা জেলার সমান। আজকে তাদের যে পার ক্যাপিটা ইনকাম সেটা হচ্ছে 90,000, অ্যারাউন্ড 90,000, 89,000 সামথিং ডলার। আর বাংলাদেশের কত জানো? আমার দেশের কত জানো? যেখানে 5.5 কোটি তাগড়া যুবক, যাদের বয়স 15 থেকে 35-এর মধ্যে। এরকম যুবকের সংখ্যা পৃথিবীতে কেবলমাত্র 29টা দেশে আছে, যারা সবগুলো সিভিলাইজড কান্ট্রি, সবগুলো ডেভেলপড কান্ট্রি, কেবল বাংলাদেশ ছাড়া। কারণ আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না করে আমরা সারাক্ষণ স্লোগান দিয়ে আমার ভাই তোমার ভাই, বিস্কুট ভাই বিস্কুট খাই। দ্যাটস ওয়াই আমাদের মধ্যে, আমরা যখন এই কাজে যখন নিজেকে ইনভলভ করবো, এঙ্গেজ করব, তখন আমার মধ্যে ভাই আমি তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে, তো আমার তো বিশ্বের সাথে তাল মিলে চলতে হবে। তো আমি তো স্বপ্ন দেখি সিঙ্গাপুর হোক বাংলাদেশ, তাহলে আমার $90,000 নিতে হবে, না পারি অ্যাটলিস্ট $15,000 নিতে হবে। আদারওয়াইজ ওই যে ইউনাইটেড নেশনস এর যে মনিটারি ফান্ড আছে, IMF, তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে $15,000 হইলে একটা দেশ উন্নত দেশ হইতে পারে। আদারওয়াইজ তাকে আমরা তলাবিহীন ঝুড়ি বলি, তৃতীয় বিশ্বের দেশ বলি। তা আমাদের সেখানে মাত্র 2800 না 2700, $2911 মাত্র। তাহলে $15,000 যদি আমি নিতে চাই, কি করতে হবে? আমার তরুণরা বসে সারাক্ষণ স্লোগান দিলে টাকা আসবে? তাহলে এই যে 5.5 কোটি তরুণ শিক্ষার্থী, এবং আমি যদি ওয়ার্কেবল ফোর্স ধরি, বাংলাদেশের টোটাল জনসংখ্যা হচ্ছে 175 মিলিয়ন, মানে 17.5 কোটি লিস্টেড। এখান থেকে 119 মিলিয়ন হচ্ছে যারা কাজ করতে পারে, মানে যাদের বয়স হচ্ছে 14 থেকে 60, 61, 62, 63। এই মানুষগুলোকে বলা হয় এরা কর্মক্ষম, ওয়ার্কেবল ফোর্স। আর মাত্র 56 মিলিয়ন মানুষ বাচ্চা এবং বৃদ্ধ, যারা কাজ করতে পারে না। তাইলে কাজ করতে পারার সংখ্যা বেশি না বাংলাদেশে? কাজ করতে পারে না মানে ডিপেন্ডেবল মানুষের সংখ্যা কম, রাইট? কম না? 56 মিলিয়ন আর 119 মিলিয়ন, তাইলে কোনটা বেশি? যারা কাজ করতে পারে। কাজ করতে পারে সবই ঠিক আছে, তাগড়া যুবক আছে, সব ঠিক আছে, কিন্তু কোনো কর্মসংস্থান নাই, কিন্তু কোনো দক্ষতা নাই, কিন্তু কোনো স্কিল নাই। শুধুমাত্র আছে আমার সুটেড বুটেড ডিগ্রি, শুধুমাত্র আছে আমার ভুরি ভুরি বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স, রাইট? তাইলে বাংলাদেশকে আমরা লুক্সেমবার্গ বানাইতে পারবো না, বাংলাদেশকে আমরা আইসল্যান্ড বানাইতে পারবো না, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানাইতে পারবো না, বাংলাদেশকে আমরা মালয়েশিয়া বানাইতে পারবো না। আমরা সারা জীবন শুধু চেতনা বিক্রি করে যাব। 71-এ স্বাধীনতা পাইছি, 56, 55, 57 বছর চলে যাবে, কিন্তু আমার দেশ কখনো সিঙ্গাপুর হইতে পারবে না। তাহলে কোনো লাভ আছে ভাই? বলো, কোনো লাভ আছে? নাই তো। কেন হচ্ছে এগুলা? কেন হচ্ছে? কারণ আমাদের যারা আমরা একদম একেবারে 71 থেকে শুরু করে আমাদের আজকে পর্যন্ত একজন সৎ, দক্ষ, লিকুয়ানের মতো লিডার আমরা পাই নাই। একটা জেলেদের দেশ, মালয়েশিয়া থেকে আউট করে দিছে, যা তোদের কোনো পাত্তা নাই, তোরা বেটা আনসিভিলাইজড। বের করে দেওয়ার পরে একটা দ্বীপ, একটা ছোট্ট দ্বীপ বের করে দেওয়ার পরে লিকুয়ান দরজা বন্ধ করে দিছে। 2 দিন 3 দিন সে বাসা থেকে বের হয় না। তার পলিটিশিয়ানরা সবাই মিলে গিয়ে বলছে যে ওস্তাদ, আপনি যদি এই অবস্থায় আমাদের সিঙ্গাপুরকে ছেড়ে দেন, তাহলে তো সিঙ্গাপুর শেষ হয়ে যাবে, আপনি বের হন। বের হওয়ার পরে ওই লিকুয়ান বলল যে আমি যদি ইনস্ট্যান্ট রিয়াক্ট করতাম, তোমরা এক একজন এক এক মতামত দিতা, এখানে দাঙ্গা তৈরি হইতো, মালয়েশিয়ার সাথে যুদ্ধ বেঁধে যাইতো, আমরা স্বাধীনতা চাইতাম, আমরা তাদের কাছে থাকতে চাইতাম, এই সব কিছু করে কোনো লাভ হইতো না। আমি কয়েকদিন শুধু ভাবছি কি করা যায়। ভাবার পরে একটা ডিসিশন নিছে। প্রথমে, পৃথিবীতে একটা দেশ, যে দেশকে সকাল সন্ধ্যা পরিষ্কার করা হয়, এই ডিসিশনটা নিছে। নিয়ে হচ্ছে পুরো পৃথিবী জুড়ে মার্কেটিং করছে, পুরো পৃথিবী জুড়ে ক্যাম্পেইন করছে যে জানো পৃথিবীতে একটা দেশ আছে যেই দেশটাকে সকাল সন্ধ্যা ধৌত করা হয়, পরিষ্কার করা হয়, এর চেয়ে স্বাস্থ্যকর দেশ পৃথিবীতে আর নাই, তোমরা সবাই আমার দেশে আসো।
এন্ড দেন পৃথিবীর সমস্ত ইনভেস্টররা গেল, মাউন্ট এলিজাবেথের মতো হাসপাতাল হইল। এমন কোন নামি দামি টেক জায়ান্ট নাই সিঙ্গাপুরে যার অফিস নাই, এমন কোন ভালো হসপিটাল নাই যেটা সিঙ্গাপুরে ব্রাঞ্চ নাই। একটা ডিসিশন মাত্র, সকাল সন্ধ্যা ধৌত করব। এবং তার ক্যাবিনেট গঠন করলো, ক্যাবিনেটে সবাইকে এক একজনকে একটা দায়িত্ব দিল। একজন ক্যাবিনেট তার আত্মীয় দুর্নীতির তার নাম আসলো। কিসে নাম আসলো? পরের দিনে ফাঁসি দিয়ে ফেললো। বাংলাদেশে এরকম অনেক আমরা দেখি না? কিন্তু কোনোদিন বিচার হইতে দেখি? কোনোদিন পদত্যাগ করতে দেখি? তা আমার দেশ, আমি যদি সারাক্ষণ রাত দিন 24 ঘন্টা স্বপ্নে দেখি আর জপতে থাকি আমি সিঙ্গাপুর, জীবনে সম্ভব? ওই লিকুয়ানের মতো হইতে হবে। লিকুয়ান 3টা শব্দ দিয়ে তার পুরো সিঙ্গাপুর চেঞ্জ করে ফেলছে। অনলি 3টা শব্দ। হার্ভার্ডের একজন শিক্ষক এটা নিয়ে গবেষণা করছে যে লিকুয়ান কি করে তার সিঙ্গাপুরকে পৃথিবীর অন্যতম একটা দেশ, যেই দেশের একটা এয়ারপোর্টের বিমানের ডিলে, এয়ারপোর্টের এন্ট্রি সিস্টেমের ডিলে নাকি কয়েক সেকেন্ড অনলি। মানে যে টাইম বলা আছে ওই টাইমে বিমানগুলো ফ্লাই করবে, ওই টাইমে ল্যান্ড করবে, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। এত বেশি তারা ডিসিপ্লিন টাইমের প্রতি। লিডারশিপ আর কিচ্ছু না, একজন লিডার। 3টা শব্দ, মেরিটোক্রেসি, মেধাকে মূল্যায়ন করছে, যারা মেধা পেয়েছে তাদেরকে ডাকছে। কোন দল? ডোন্ট কেয়ার। কোন দল করে ডোন্ট কেয়ার? আমার দল না আমার এন্ট্রি দল, ডোন্ট কেয়ার। মেধাবী ধরে নিয়ে আসো। মেধাবীদেরকে ঠিকঠাক জায়গায় বসাইছে। এন্ড দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা বাংলাদেশে অবহেলিত, যাদেরকে বাম চোখে দেখা হয়, যারা টেকনিক্যালি সাউন্ড, তাদেরকে বাংলাদেশে বাম চোখে দেখা হয়। দেখা হয় না? আমাদেরকে বাম চোখে দেখা হয় না? কিন্তু আমরা কিন্তু কম্পারেটিভলি ওই সুটেড বুটেড ডিগ্রির চেয়ে আমরা কিন্তু টেকনিক্যালি সাউন্ড, রাইট? কিন্তু আমাদেরকে বাম চোখে দেখা হয়। ওই সিঙ্গাপুরের লিকুয়ান যারা স্কিল ছিল তাদেরকে ধরে নিয়ে এসে বসাইছে। পি, প্র্যাগমেটিজম, মানে প্রায়োগিক নলেজ যাদের বেশি ছিল তাদেরকে ধরে নিয়ে এসে জায়গায় বসাইছে। নাম্বার 1 থিওরি ছিল মেরিটোক্রেসি, মেধাকে মূল্যায়ন করছে। নাম্বার 2 ছিল যাদের প্রায়োগিক নলেজ, ব্যবহারিক নলেজ, স্কিল নলেজ ভালো, তাদেরকে বসাইছে। এন্ড নাম্বার 3 মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশে নাই, যেটা বাংলাদেশের একটা বিল্ডিং এর একদম নিচতলায় যে ব্যক্তি বসে আর সর্বোচ্চ চেয়ারে যে বসে সবাই সেম, এজ, অনেস্টি। এই 3টা শব্দ দিয়ে সিঙ্গাপুরকে চেঞ্জ করে ফেলছে। মেরিটোক্রেসি, প্র্যাগমেটিজম, অনেস্টি। আমার ডান পাশের লোক দুর্নীতি করবে, আগামীকালকে আমি তাকে স্যাক করে দেবো। নেপালের দেখছি আমরা, তাই না? শ্রমমন্ত্রী দুর্নীতিতে নাম আসছে, প্রমাণের আগেই আউট। স্বরাষ্ট্রমন্ত্রী, তার একটা কোম্পানিতে ইনভেস্ট শেয়ার আছে, তার না, তার এক ফ্রেন্ডের, ওই ফ্রেন্ডের, মানে ফ্রেন্ড বলবো না, কলিগ বলবো, ওই কলিগের নামে একটা পত্রিকা নিউজ আসছে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে পদত্যাগ করছে। আমাদের দেশের মতো, আমি নেপাল গেছি, একদম আমাদের দেশের মতো, আমাদের চেয়েও তারা আন্ডার ডেভেলপড, তাদের মধ্যে দেশপ্রেম আছে। তাহলে এই 3টা শব্দ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের দেশে একদিন আমি খুব খুব মন থেকে বিলিভ করি যে পৃথিবীতে দেখবা এত এত কথা বলি আমরা, কোনোদিন আমি আমার নিজের দেশের উদাহরণ দিতে পারি না। দেখো আজকে সিঙ্গাপুরের কথা বলছি, মালয়েশিয়ার কথা বলছি, রাইট? তা আমার দেশের কথা কিন্তু পৃথিবীর কোনো মঞ্চে বলা হয় না। বলা হইলেও বলে যে চোরের দেশ, দুর্নীতিগ্রস্তদের দেশ, আনসিভিলাইজড দেশ, তলাবিহীন ঝুড়ি। মিডল ইস্টে খবর নাও, আমাদের ভাই ব্রাদার যারা আছে দেখবা মিডল ইস্টে যায়, নৌকায় করে, জাহাজে করে লিবিয়া যায়, মাঝখানে মারা যায়। এন্ড দেন পুরো বাংলাদেশে বদনাম হয়। ধরো ওয়ার্ল্ড কাপে গেছে ভলেন্টারি করার জন্য, পালাই গেছে, পুরো বাংলাদেশের বদনাম। তার মানে আমরা জাতি, একদম পুরো এন্টায়ার জাতি, আমরা এতটা আনসিভিলাইজড, এতটা করাপ্টেড, এই জন্য আমরা সিঙ্গাপুর হইতে পারি না। অথচ আমাদের সব আছে। দেখো পৃথিবীতে তোমার গবেষকরা বলছে যে যেই দেশের ওয়ার্কেবল ফোর্স, মানে যারা কাজ করতে পারে, তারা যদি ডিপেন্ডেবল ফোর্সের চেয়ে বেশি হয়, ওই দেশ উন্নত হবেই হবে। যেটা আমরা 2010 সাল থেকে এই যাত্রাটা আমাদের শুরু হয়েছিল, মানে ডিপেন্ডেবল মানুষের চেয়ে ওয়ার্কেবল মানুষ বেশি, যেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ওই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে যে দেশ ঢুকে তারা যে কোনো মূল্যেই উন্নত হবে। আমরাই পৃথিবীতে একমাত্র রেকর্ডধারী যারা হচ্ছি না। চিন্তা করো। কারণ ওই যে আমি আগেই বললাম, আমাদের প্রত্যেকটা মানুষ স্লোগান দেয় সারাক্ষণ। তুমি দেখবে বাংলাদেশের টন দোকান থেকে শুরু করে অফিসের সর্বোচ্চ চেয়ার পর্যন্ত একটাই গল্প, পলিটিক্স, তাই না? আর কিছু আছে? স্কিল আছে, দেশকে নিয়ে ভাবার কিছু আছে, ক্রিয়েটিভিটি কোনো কিছু আছে, ড্রোন আছে, মিসাইল আছে? কিচ্ছু নাই, শুধু চেতনা আর পলিটিক্স, কিছুই নেই। দেখো তুমি চায়ের দোকানদারও কিন্তু জানে, চায়ের দোকানদার বলে যে রাষ্ট্রপতি এমনি এমনি দেশ চালানো উচিত, প্রধানমন্ত্রী এমনি এমনি দেশ চালানো উচিত, বাট হি ডাজন্ট নো হাউ টু মেক এ গুড কাপ অফ টি। সব জানে, কিন্তু নিজে ভালো এক কাপ চা বানাবে এটা জানে না। আমরা সবাই সব জানি। মানে আমাদের এমন হয়েছে, আমি চীন গেছি, আমি চীনে গিয়ে কোনো প্রেসিডেন্ট, পলিটিশিয়ান কারো কোনো পোস্টার দেখি নাই। 9 দিন ছিলাম, একটা পোস্টার আমি দেখি নাই, একটা মিছিল মিটিং কিচ্ছু দেখি নাই। সারাক্ষণ কাজ কাজ। আর আমাদের দেশে সারাক্ষণ আড্ডা, পলিটিক্যাল আড্ডা, চায়ের দোকানগুলোতে সবচেয়ে বেশি, তাই না?
সো এই দেশ তো উন্নত হবে না। এটা এটা হচ্ছে কেন? একটা ট্রু লিডারশিপ, ওই যে এমপিএইচ এর মতো থিওরি, লিকুয়ানের মতো থিওরি, নিজের দল ডোন্ট কেয়ার, ফাঁসি দিয়ে ফেলবে। এই জিরো টলারেন্সে যদি আসতে পারতাম, আমাদের কিন্তু সব রেডি আছে। আমাদের পলিটেকনিক শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তি আছে, আমাদের ওয়ার্কেবল ফোর্স 119 মিলিয়ন আছে, আমরা কাজ করতে পারি, সবই আছে। এখন তো এই দেশে বসে আমি আমেরিকার ডলারও ইনকাম করতে পারি, রাইট? এখন ফ্রিল্যান্সিং আছে, সবই সময়। এখন যে বিষয়টা এমন না যে সবগুলোর মিডল ইস্টে পাঠাও, দরকার নাই, আপনি এই দেশে বসে কাজ করতে পারেন। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের ওই লিডারশিপটা নাই, প্রবলেম হচ্ছে আমাদের ওই সততাটা নাই।